সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জানাবো 15ই আগস্ট কাঁদলো বাংলাদেশ, ধানমন্ডি 32-এর আতঙ্ক, ঘুম হারাম ইউনূস সরকারে, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, 1 বছর পেরিয়ে গেল, প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টিতে নিহত অন্তত 200 জন, 1000 জনেরও বেশি। জানিয়ে দেব, পুলিশের ঘেরা ধানমন্ডি 32-এ জুলাই গান বাজিয়ে 15ই আগস্ট উদযাপন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, হাঁসের মাংস খাওয়ার কথা বলে সমালোচনার মুখে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দেব, ছাত্র শিবির গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ধন্যবাদ। এদিকে কাঁদলো বাংলাদেশ, ধানমন্ডি 32 নম্বর আতঙ্কে ঘুম হারাম ইউনূসের। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী যথাযথ পদমর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশে। ধানমন্ডি 32 এর বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বিধ্বস্ত বাড়ি কাঁপন ধরিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সমর্থকদের বুকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে এসে হেনস্থার শিকার হয়েছেন বেশ কয়েকজন। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক নিরাপত্তা আয়োজন করে পুলিশ। কাঁটাতারের বেড়া দিয়ে 2 প্রবেশ মুখে যানবাহন আটকে দিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। প্রস্তুত রাখা হয় সাজো আজান ও জলকামান। দিনটিকে ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীদের জড়ো হতে পারেন এমন ধারণা থেকে তাদের ঠেকাতে 32 নম্বরে অবস্থান নেয় স্থানীয় বিএনপি ও ছাত্রদল, ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা। তখন থেকেই আওয়ামী লীগের সন্দেহে যাকে তাকে তল্লাশি হচ্ছিল। এদিকে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে আসেন আর একজন। তিনি নিজেকে রিক্সা চালক বলে পরিচয় দেন। ওই ব্যক্তি বলেন, তিনি কোনো রাজনৈতিক সঙ্গে জড়িত নন, শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে এসেছেন। এ সময় কয়েকজন মারধর করলে ওই ব্যক্তি পুলিশ নিয়ে যায়। এর মধ্যে ধানমন্ডি 32 নম্বরে সড়কের পশ্চিম পাশে 3 সন্তানসহ শ্রদ্ধা জানাতে আসেন এক দম্পতি। তখন তারা স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীদের রোষানলে পড়েন। বাগবিতন্দার এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। ধানমন্ডি 32 নম্বর থেকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি থাকলেও হামলাকারীদের ঠেকাতে দেখা যায়নি। কাউকে মারধর করে তুলে দেওয়া হলে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড.আই খান পান্না সংক্ষিপ্ত স্ট্যাটাসে জেড.আই খান পান্না লেখেন, আমি গৃহবন্দী, অ্যারেস্ট বা গ্রেপ্তার হয়নি, তারপরও গৃহবন্দী। এদিকে বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব। ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো হলো, কারণ উনিও উনার নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনারা পুরো যে মন্ত্রী পরিষদ হবে তাদের তথ্য দেবেন বিত্ত ও বৈভব ও আয়ের ব্যাপারে, এবং উনি সেটা রক্ষা করেননি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের টানা 15.5 বছরের শাসনামলে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদেশে কত টাকা পাচার করা হয়েছে এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে আন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল, মিস্টার ভট্টাচার্য সেটি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের আমলে দলটির মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে যেভাবে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠতে দেখা গেছে, সেটার বিপরীতে স্বচ্ছতা ও জবাবদিহিতার নজির স্থাপনের করার সুযোগ ছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সামনে। অনেক প্রত্যাশা ছিল যে বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবে, কিন্তু দুঃখজনকভাবে সেটাও হয়নি। হতাশ কণ্ঠে মিস্টার ভট্টাচার্য। অথচ ক্ষমতা গ্রহণের 2 সপ্তাহের মাথায় গত বছরের 25শে আগস্ট সন্ধ্যায় অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশ্যে যে প্রথম ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শীঘ্রই তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন। তার ওই ভাষণের পর উপদেষ্টাদের আয় ও সম্পদের বিবরণী প্রকাশের সরকার আলাদা করে একটি নীতিমালাও তৈরি করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর পর এসে দেখা যাচ্ছে উপদেষ্টাদের কারো আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি।
এদিকে পাকিস্তানের মেঘ ভাঙা বৃষ্টিতে নিহত 200 জন। পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার অন্তত 200 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। এদিকে গতকাল থেকে শুরু হওয়া ও অতি ভারী বর্ষণে খাইবার পাখতুনখোয়ার বুনো, বাজাউর ও বাটগ্রামে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। বিপর্যস্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে গিয়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়ছে। ওই ঘটনায় 2 জন পাইলট সহ মোট 5 জন মারা গেছেন বলে খাইবার পাখতুনখোয়া বিপর্যয় মোকাবেলা এজেন্সি জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভূমিধসের 8 জন নিহত হয়েছেন এবং নীলম ও ঝিলম উপত্যকায় প্রায় 500 পর্যটক আটকিয়ে পড়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণ কার্যালয়ের পরিচালনা করতে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে বিবিসি বাংলাকে জানিয়েছেন যে খাইবার পাখতুনখোয়া বিপর্যস্ত এলাকা হিসেবে ঘোষিত করা হতে পারে। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাচ্ছেন, মেঘ ভাঙা বৃষ্টির ফলে ভূমিধসের চাপা পড়ে আছেন বহু মানুষ। সন্ধ্যা হওয়া পর্যন্ত 157টি দেহ উদ্ধার করেছে বলে তিনি স্থানীয় প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছেন। বুনোরের ডেপুটি কমিশনার দপ্তর থেকে জানানো হয়েছে যে মাত্র 78টি দেহ হাসপাতালে আনা সম্ভব হয়েছে। বাকি দেহগুলো হাসপাতালে বহন করা নিয়ে আসা যায়নি। এর মধ্যে শুধু গাজেডি তফসিলেই মারা গেছেন 120 জন। চাগারজাই তফসিলে একটি ভবন চাপা পড়ে একই পরিবারের 22 জন সদস্য মারা গেছেন। উদ্ধার কর্মকর্তা জানাচ্ছেন, হিন্দুকান্দ ও পীরবাবা এলাকায় বন্যায় বহু নারী ও শিশু আটকিয়ে পড়ছে। আল মদিনা নামের একটি হোটেলে সম্পূর্ণ ভেসে গেছে। এদিকে পুলিশে ঘেরা ধানমন্ডি 32শে জুলাইয়ের গান বাজিয়ে 15 আগস্ট উদযাপন। 36শে জুলাই নাকি 36শে জুলাই? বেলা 11টার দিকে ধানমন্ডি 32 নম্বর সড়কে পৌঁছানোর পর সবার আগে কানে ভাসে এলো সাউন্ড বক্সের ছোড়া দেওয়া একটি গানের এক লাইন। সড়কে ঢোকার মুখেই ব্যারিকেড দিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষের চলাচল আটকে রাখা হয়েছে সেখানে। সাংবাদিক পরিচয় দিয়ে ব্যারিকেড পার হওয়া কিছুটা এগিয়ে গিয়ে দেখা গেল একটা পিকআপ ভ্যানের ওপর বড় স্ক্রিনে আর সাউন্ড বক্স লাগিয়ে একের পর এক চলছে দেশাত্মবোধক গান। ব্যারিকেড দেওয়া হয়েছে রাস্তাটির অপর প্রান্তেও, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়ির পরের অংশেও। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা যায় সেখানে আছেন কেবল টহলরত পুলিশ সদস্য আর সাংবাদিকরা। এমনটাই দেখা গেছে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার 50 বছর পুরো হওয়ার দিনটি তার বাড়ির আশেপাশ চিত্র। 2 বছর আগের অবস্থানের সঙ্গে তুলনা করলে এটা পুরোপুরি আলাদা এক দৃশ্য। 32 নম্বরে এই বাড়িটিতে 1975 সালে 15 আগস্ট অতর্কিত হামলা চালিয়ে পরিবারের 18 জন সদস্য সহ শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এর প্রায় 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং সরকারি ছুটি ঘোষণা করে। পরে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তা পুনর্বহাল করা হয়। 2024 সালে আগস্টের অন্তর্বর্তী সরকার আবার সেই স্বীকৃতি বাতিল করে। তারপর থেকে পরপর 2 বছর শোক দিবস পালনে বাধা দেওয়া হয়। কিছুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছিলেন 15 আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড হয়েছে। এটি দুঃখজনক, তবে এ দিনটি আগস্টের জন্য 31 দিনের মতোই। কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হাঁসের মাংস খাওয়ার কথা বলে সমালোচনার মুখে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি একটি বক্তব্যে ঘিরে আবারও সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সামাজিক মাধ্যম, হাস্যরস, আলোচনা, সমালোচনা কিংবা ট্রোলের ঘটনা ঘটে চলেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ এই বক্তব্য ঘিরে রাষ্ট্রের উচ্চ পদে থাকা ব্যক্তিদের সুযোগ সুবিধা বা বেতন ভাতার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক একজন সংসদ সদস্যর বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া জানে আলম অপু সম্প্রতি এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সেই অভিযোগের ব্যাপারে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেখানে রাতের খাবার খেতে মাঝে মধ্যে ঢাকা পূর্বাঞ্চলে 300 ফিট সংলগ্ন নীলা মার্কেট অথবা গুলশান এলাকার অভিজাত ওয়েস্টিন হোটেলে যাওয়ার কথা বলেন মিস্টার ভুঁইয়া। তার এই বক্তব্য সামনে আসতে নানা মাধ্যম এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে নানা সংবাদ প্রকাশ করা হয়। সরকারের উপদেষ্টা হিসেবে যে বেতন ভাতা পান তিনি তা দিয়ে অভিজাত হোটেলে খাওয়া কিংবা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তার বিলাসী জীবন নিয়েও প্রশ্ন তোলেন সমালোচকদের অনেকেই। অতীতেও দামি জুতা কিংবা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকিংয়ে নিজের হ্যান্ডব্যাগের গুলি ম্যাগাজিন পাওয়ার ঘটনাও সমালোচিত হয়েছিলেন উপদেষ্টা আসিফ।
নানা আলোচনা সমালোচনার ব্যাপারে আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ছাত্র শিবির গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এক বড় ভাই প্রথমে আমাকে আলাদা রুমে নেয়, তারপর সেখানে আমার বাম হাতটা ধরে একটু মোচড় দিয়ে রাখলো। ক্রমাগত আমার কান আর গলার বরাবর থাপ্পড় দিতে থাকে সর্বশক্তি দিয়ে। এত জোরে চড় মারছিল যে আমার কান ও রক্ত বের হয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় গেস্ট রুমে কেন্দ্রিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন সূর্য সেন হলের 2য় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান। তার ভাষায়, ছাত্রলীগের প্রোগ্রামে অনিয়মিত হওয়ায় 2024 সালের শুরুতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। প্রতিদিন গেস্ট রুম করা লাগবে, হলে থাকার জন্য এটাই নিয়ম। আপনার যদি ফাইনাল পরীক্ষাও থাকে তারপরও আপনাকে এসে অপেক্ষা করতে হবে। ভাইয়েরা আসলে তাদেরকে বলে অনুমতি নিয়ে তারপর পড়তে যাবেন, না হলে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে, বলেন মিস্টার আরিফ। তবে গত বছর 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখন আর গেস্ট রুমে নেই বলে জানাচ্ছেন আরিফুর রহমান। কিন্তু আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি ফিরলে আবারও গণরুম ও গেস্ট রুম কালচার ফিরে আসবে বলে আশঙ্কা করেছেন তিনি। এদিকে আরিফুর রহমান বলেন, দেখেন এখন আমরা স্বাধীন, দিনে 5 থেকে 6 ঘন্টা রাজনীতিতে নষ্ট করা হচ্ছে না, কিন্তু হলের রাজনীতি ফিরলে এর প্রভাব পড়বেই। হলের রাজনীতি না থাকলে ছাত্রদল, শিবির কিংবা বাম সংগঠন তাদের কি সমস্যা আমি বুঝি না আসলে। তারা কমিটি দিলেই গেস্ট রুম, গণরুম এগুলো ফিরবে। পূর্বে তিক্ত অভিজ্ঞতার কারণে আরিফুর রহমান যেমন হলে ছাত্র রাজনীতি চান না, ঠিক তেমনি সাধারণ শিক্ষার্থীরা অনেকেই রাজনীতির বিপক্ষে। ফলে 1 সপ্তাহ আগে যখন ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি ঘোষণা করে, তখন ছাত্রদের একটা অংশ এর বিপক্ষে বিক্ষোভ দেখায়। হলে ভাঙচুরের ঘটনাও ঘটে। এক পর্যায়ে বিক্ষোভের মুখে হলের রাজনীতি নিষিদ্ধের মৌখিক ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এরই মধ্যে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলো হলের ছাত্র রাজনীতি শুরু করার পক্ষে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ কোনো দল আবার হলের রাজনীতি চান না। ফলে ডাকসু নির্বাচন আগেই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি কেমন অবস্থায় থাকবে তা নিয়ে নানা বিতর্ক, আলোচনা, ক্ষোভ ও বিক্ষোভ দেখা যাচ্ছে। যদিও ছাত্র জনতার অভ্যুত্থানের সময় লেজুরি ভিত্তিক বা দলীয় রাজনৈতিক নিষিদ্ধের দাবি করা হয় এবং 9 দফার মধ্যে সেই দাবি অন্তর্ভুক্ত করা হলেও এখন রাজনীতি নিয়ে ভিন্ন অবস্থানের ছাত্র সংগঠনগুলো।